আওয়ামী লীগ রাজনীতিতে আসবে খুব শিগগিরই, নিশ্চিত থাকেন। না, সে তো আসবে, কিন্তু এই নির্বাচনে আসলে তাদের ভোটাররা কত অংশ নিতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমার ধারণা রাজনীতিতে অংশ ভোটার হিসেবে যদি ধরেন আপনি, আমি মনে করি আওয়ামী লীগের ভোটারদের মধ্যে অ্যাবাভ 50% আওয়ামী লীগের ভোটার ভোট দিতে যাবে না। হাসিনার আমলে 3টে নির্বাচন দেখলাম, এগুলো বিনা ভোটের নির্বাচন, একটা রাতের নির্বাচন, নিশিরাতের নির্বাচন বলতো, আরেকটা হলো মানে আমি আর ডামির নির্বাচন। এবার আমরা যেটা দেখছি, এটা আমার বিশ্লেষণ, এটা হলো আমরার মামুরা নির্বাচন। আমি মনে করি এই নির্বাচনে কোনো ঝামেলা হবে না। ঝামেলা বলতে মারামারি যেটা বোঝায়, মারামারি, খুনাখুনি, রক্তারক্তি, এটা হবে না। এটা হবে না এই কারণে এই নির্বাচনটা সবাই চায়। আমাদের ইতিহাস প্রতিদিন লেখা হয়, বুঝছেন, মানে ইতিহাসের যে লেখাগুলো যেগুলো হয় এগুলো রাজনৈতিক কারণে ইতিহাস লেখা হয়। জিয়া রহমান জীবিত থাকতে কখনো বলে নাই যে উনি স্বাধীনতা ঘোষণা করছেন। উনি মারা যাওয়ার পর ওনাকে কেন্দ্র করে ওনার দলের লোক বলা শুরু করছে যে উনি ঘোষণা করছেন। তো চান্ডাতে দেখবেন আপনি যে একটা সবাইকে এমনি বের হয়, কোনো কারণ ছাড়াই কিন্তু বের হয়ে যায়। পুরান ঢাকায় যাবেন, চান্ডাত গম গম করতেছে। ধানমন্ডিতে আসবেন, অতটা না। গুলশানে যাবেন, একদমই না। তার মানে কি একই রাত, তো একই রাত, একই ধর্মের লোক, তাহলে ওখানে হুজুগটা ওঠে, এদিকে এই হুজুগটা ওঠে না। রাত একই থাকে, গুরুত্ব একই থাকে, হুজুগটা ওঠে। তো এই হুজুগটা উঠতে হবে। ভোট বাংলাদেশে একটা হুজুগ ওঠা আমি মনে করি। সেই হুজুগটা যদি না ওঠে, লোকে ভোট দিতে যায় না। যে বিএনপি লুটতরাজ করে, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি গণমামলা দেয়, ঠিক আছে। তো এই দেখায় কিন্তু জামাত এগিয়ে গেছে। জামাত 24 অগাস্টের 5 তারিখ থেকে জামাত এই নির্বাচনের প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে। নির্বাচনের সময় শুরু হয়েছে, রাজনীতিবিদরা মাঠে তাদের নির্বাচনের শেষ সময়ের প্রচার গুছাতে শুরু করেছেন। আর যারা নির্বাচনকে পর্যবেক্ষণ করছেন, অর্থাৎ গণমাধ্যম, সাধারণ মানুষ, ভোটার, সবাই তাকিয়েছেন কোন রাজনীতিবিদ কি বলছেন, কোন দল কি বলছে, কোন জায়গায় কে এগিয়ে, কোন জায়গায় কে পিছিয়ে। সেই আলোচনায় আজ করব। আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। শুরু করতে চাই, একদম 7 দিন হাতে আছে। এই সময়টায় আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল বলছে নির্বাচন নিয়ে শঙ্কা আছে, ভোটারদের মধ্যেও আমরা শঙ্কা দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয়, শঙ্কা কি আছে নাকি কেটেছে? আমি কোনো শঙ্কা দেখি না, আমি কোনো শঙ্কা দেখি না। আমি মনে করি এই নির্বাচনে কোনো ঝামেলা হবে না। ঝামেলা বলতে মারামারি যেটা বোঝায়, মারামারি, খুনাখুনি, রক্তারক্তি, এটা হবে না। এটা হবে না এই কারণে এই নির্বাচনটা সবাই চায়। মনে করেন আপনি বিএনপি চায়, বিএনপি মনে করে এই নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় যাবে। জামাত চায়, জামাত তার জীবনের সবচেয়ে ভালো রেজাল্ট করার জন্য এক ধরনের প্রিপারেশন নিচ্ছে। কখনো তাদের এত দূর পর্যন্ত আসতে পারে নাই, না এখানে না ওখানে, মানে ওখানে বলতে পাকিস্তান বলছি আর কি। সেখানেও তারা কিন্তু কখনো কোনো ভালো অবস্থানে আসতে পারে না, ওই 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরে থাকে। জামাতের জন্য এটা একটা বিরাট একটা আশার ব্যাপার। আর হলো গিয়ে ধরেন আপনার নির্বাচনে নেই কিন্তু আছে আওয়ামী লীগ, তারাও চায় নির্বাচনটা হোক। তারা চায় এই কারণে, তারা মনে করে এখন তাদের জন্য যে বাস্তবতা বিরাজ করছে ডক্টর ইউনূসের আমলে, ইউনূসের কারণে এটার তো অবসান ঘটবে। কাজে সবাই যে নির্বাচনটাকে চায়, যে নির্বাচনে একটা ফল আসুক, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, সেই নির্বাচনে মারামারি হবে না, সেটা নিয়ে শঙ্কা নেই। কিন্তু অনেকেই বলছেন, মানে বিশেষ করে ভোটারদের মধ্যে আমরা দেখছি যে শঙ্কা তো নেই, তাহলে কেন উৎসাহ উদ্দীপনা কম? আপনিও কিছুদিন আগে আপনার একটা ভিডিওতে বলছিলেন যে মানুষের মধ্যে নির্বাচনের যে উদ্দীপনা, যে আমেজ, বাংলাদেশ তো নির্বাচন একটা উৎসব, সেই উৎসবে ঘাটতি আছে কেন মনে হয়? অবশ্যই ঘাটতি আছে। এটা এই ঘাটতিটা কেন সেটা আমি বলি আপনাকে। নির্বাচন কি হয়, নির্বাচন তো একটা প্রতিদ্বন্দ্বিতা, একটা প্রতিদ্বন্দ্বিতা না। তো এই প্রতিদ্বন্দ্বী দেখেন, আমি একটা আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেবো। যেমন আপনি যদি যুক্তরাজ্যে যান, এখানে বড় বড় টিম আছে না, লিভারপুল ধরেন অথবা চেলসি ধরেন, হ্যাঁ, তো এদের কিন্তু সবারই নিজস্ব মাঠ আছে, এবং সেই মাঠে তারা কিন্তু সারাক্ষণ তাদের এ টিম, বি টিম, সি টিম আছে। তারা প্র্যাকটিস ম্যাচ খেলে না, খেলে এ টিম, বি টিম। এ টিম, বি টিমের যে খেলা, এই খেলা কিন্তু অত্যন্ত হাই ভোল্টেজ খেলা, কিন্তু অত্যন্ত ভালো ভালো প্লেয়ার দুই ভাগ হয়ে খেলে। সেই খেলা দেখার জন্য লোকে টিকিট কেটে যায় ওখানে। ভাবেন কেন যায় না? যে নিজেরা খেলাতো। তো এই নির্বাচনকে, আমরা নির্বাচনগুলিকে না, আমরা আমাদের সৌভাগ্য, আমাদের পরের জেনারেশন কি হবে জানি না। আমরা এমন একটা সময় জন্মগ্রহণ করছি, এমন একটা সময় দেখলাম আমরা বিচিত্র সব নির্বাচন দেখলাম। এরশাদের আমরা দেখছি আমরা যে মিডিয়া কুল নির্বাচন,
নির্বাচন যাই হোক মিডিয়াতে একটা কিছু বলে দিল, এটি আমরা সবাই মেনে নিলাম। পরে আমরা এটাও দেখছি যে আপনার এই হাসিনার আমলে 3টে নির্বাচন দেখলাম, এগুলো বিনা ভোটে নির্বাচন, একটা রাতের নির্বাচন, নিশিরাতে নির্বাচন বলতো, আরেকটা হলো মানে আমি আর ডামির নির্বাচন। এবার আমরা যেটা দেখছি, এটা আমার বিশ্লেষণ, এটা হলো আমরার মামুরা নির্বাচন। কি রকম? মানে আসলে কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। যদি এখন এখানে আওয়ামী লীগ থাকতো তাহলে দেখতেন নির্বাচন উত্তেজনা কাকে বলে, তাহলে আপনি দেখতেন যে গলির দোকানে, চায়ের দোকানে নির্বাচন নিয়ে কত হইচই হয়, দেখতেন। কিন্তু এখন তো দেখবেন না এই কারণে আপনি মূল জায়গাটা দেখেন, আপনি বিএনপি এবং জামাতের রাজনীতির এবং ভোট প্রাপ্তির জন্য জনগণের কাছ থেকে মূল এজেন্ডাটা কি বলেন তো? ওদের মূল রাজনীতিটা কি? এগুলো ভারত বিরোধিতা। না, কিন্তু জামাতের তো ধর্মও আছে। আচ্ছা, ওটা থাকুক, ওটা আমি একটু পরে আনতেছি। বিএনপি কি ধর্মকে অস্বীকার করছে? না। একবারও করছে? করে নাই তো। কাজে এটা হলো গিয়ে পরের ধাপ। যদি আজকে আওয়ামী লীগ থাকতো এখানে, তাহলে এজেন্ডা কি হতো? ভারত প্রেম এবং ভারত বিরোধিতা। সিম্পল। কিন্তু আমাদের দেশের রাজনীতি এর অদ্ভুত, ভারত বিরোধিতা করবে তারা। ভারত বিরোধিতা হলো রাজনীতির মূল জায়গাটা। আমি কি দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দেব নাকি দেব না? আর বিক্রি কতটুকু কিভাবে করে এটা জানি না, কিন্তু আওয়াজটা তো ওঠে তো। তো সেই জায়গার যে রাজনীতিটা, সেই রাজনীতিটা কিন্তু এখন কি হচ্ছে, এখন বড় যারা আলাপ করতে পারে যে আমার ভারত বিরোধিতা তোমার ভারত বিরোধিতার চেয়ে 100 মিলিগ্রাম বেশি, এই এর চেয়ে কি হবে? এটা নিয়ে তো তর্ক হয় না, এটা নিয়ে তো উত্তেজনা হয় না, এটা উত্তেজনা হওয়ার কোনো সুযোগও নাই। এখন তারা ছোট ছোট বিষয় নিয়ে আসতেছে। সেই ছোট ছোট বিষয়গুলি কি কি? যে ষড়যন্ত্র হচ্ছে, কেউ বলতেছে যে নারীদের সময় কমাই দিব, আমরা নারীদেরকে আরো উন্নত করব, এইগুলো। না, কিন্তু মুক্তিযুদ্ধের যেটা আমরা আওয়ামী লীগের যেটা বলা হয়ে থাকে যে স্বাধীনতার সপক্ষের শক্তি, সেই কার্ডটা তো এখন বিএনপি খেলছে। তো সেই জায়গাটা তো জামাতকে কর্নার করা হচ্ছে। বিএনপি খেলে নাই। এখানে আমরা আর মামুরা কি করে? বিএনপি শেষ মুহূর্তে এসে উচ্চারণ করছে কেন সেটা আমি বলি। দেখেন, বিএনপি উচ্চারণটা করছে না। বিএনপি এতদিন বিএনপি যে আমাদের তো অদ্ভুত একটা ব্যাপার, কি বলবো, আমাদের ইতিহাস প্রতিদিন লেখা হয়, বুঝছেন? মানে ইতিহাসের যে লেখাগুলি যেগুলো হয়, এগুলো রাজনৈতিক কারণে ইতিহাস লেখা হয়। জিয়া রহমান জীবিত থাকতে কখনো বলে নাই যে উনি স্বাধীনতা ঘোষণা করছেন। উনি মারা যাওয়ার পর ওনাকে কেন্দ্র করে ওনার দলের লোক বলা শুরু করছে যে উনি ঘোষণা করছেন। অলি আহমেদ সারা জীবন বলে আসছে যে জিয়া রহমান ইতিহাস স্বাধীনতার ঘোষণা দিয়েছে। অলি আহমেদ যখন নাকি ওই জোট থেকে বেরিয়ে আসলো, যখন জোট থেকে বেরিয়ে আসলো, তখন ওনার হয়ে বলতেছে যে অলি আহমেদ নাকি প্রথম বলছে উই রিভোল্ট। এটা কিন্তু একদিন বলে নাই, জামাতে একদিন বলে নাই। যেই উনি জামাতে জোটে গেলেন, সেই মাত্র আরেকটি ইতিহাস তৈরি হলো। এটা যদি ইতিহাসই হয় তো জামাত আগে বলে নাই কেন? এটা যদি ইতিহাসই হয় তাহলে বিএনপি আগে বলতো না কেন যে বঙ্গবন্ধু থাকাকালীন? বলে নাই তো। তো এই যে জায়গাগুলো, আমাদের ইতিহাসটা তৈরি হচ্ছে বারবার, এবং এইগুলি নিয়ে তারা বিরোধিতা করতেছে। এইগুলি ক্রুটি লাস্টিং করে না। না, সেক্ষেত্রে আচ্ছা, এই জায়গাটাতে আমরা আরেকবার আসবো মাসুদ পারভেজ, যে এই যে চর্চা, স্বাধীনতা, আমাদের ইতিহাসকে অস্বীকার করার চর্চা বা ইতিহাস নতুন করে বারবার ইতিহাস তৈরির যে চর্চা, সেই আলাপে পরে আসবো। তার আগে এখানে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে যেহেতু আমরা উৎসাহ উদ্দীপনা দেখছি না মানুষের মধ্যে, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কেমন হতে পারে, কত হতে পারে? ভোটার উপস্থিতি আমার ধারণা 40-এর উপরে হবে না। 40-45 উপরে, মানে বড় জোর টাইনে 45। আমার রাষ্ট্র উপদেষ্টা তো বলছেন 55-র বেশি হতে পারে। আমাদের আরেকজন অতিথি সেদিন এসে বলেছিলেন আপনার মতো যে 50-এর নিচে থাকবে। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। ভোটটা না আসলে, বাংলাদেশে ভোটটা হলো একটা হুজুগ। আপনার হুজুগ উঠতে হবে, এটা কিন্তু একটা হুজুগ চলে আসে। আপনি দেখবেন যে ওই আমাদের এখানে একটা কথা বলা হয় চান্ডায় বুঝেন না, ঈদের আগের দিন রাত্রেবেলা। তো চান্ডাতে দেখবেন আপনি যে একটা সবাইকে এমনি বের হয়, কোনো কারণ ছাড়াই কিন্তু বের হয়ে যায়। পুরান ঢাকায় যাবেন, চান্ডাত গম গম করতেছে। ধানমন্ডিতে আসবেন, অতটা না। গুলশানে যাবেন, একদমই না। তার মানে কি একই রাত, একই ধর্মের লোক, তাহলে ওখানে হুজুগটা ওঠে। এদিকে এই হুজুগটা ওঠে না, রাত একই থাকে, গুরুত্ব একই থাকে, হুজুগটা ওঠে। তো এই হুজুগটা উঠতে হবে। ভোট বাংলাদেশে একটা হুজুগ ওঠা মনে করি। সেই হুজুগটা যদি না ওঠে, লোকে ভোট দিতে যায় না। উঠেছে, কারণ আমি 24-এর
এই অভ্যুত্থানের পর আমরা তো দেখলাম মানুষ এক বাক্যে নির্বাচন চাচ্ছে, সমস্ত শ্রেণী পেশার মানুষ নির্বাচন চাচ্ছে, রাজনীতিবিদরা নির্বাচন চাচ্ছে, এবং 17 বছর মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি। তাহলে হুজুগটা কেন উঠছে না? ওই তো বললাম নির্বাচন উত্তেজনা তো নাই। জামাত এবং বিএনপি সবাই তো মনে করতে, শুরুতেই তো বললাম আমি যে আমরা আর মামুরা, মামু হোক আর আমি হই, ঘটনা তো একই। এটা হলো সাধারণ মানুষের কনসেপশন। আপনি কি বলবেন আওয়ামী লীগের লোক কিন্তু ভোট দিতে যাবে না? আওয়ামী লীগের যে ভোটার আছে বাংলাদেশে, আমি এটা বলেছিলাম বলে অনেকে আমার উপরে অনেকে বলছিল অনেক কথা। আমি এখনো মনে করি যে বাংলাদেশে মিনিমাম 1 কোটি লোক আছে ভোটারদের মধ্যে, 1 কোটি ভোটার আছে বাংলাদেশে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই, জীবনে দেয় নাই। মানে আপনার জাতীয় সংসদ নির্বাচনে এরা নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই, ভোটই দেয় নাই। এটাকে মিনিমাম 1 কোটি লোক আছে। আমি প্রশ্ন করেছিলাম সরকারকে যে তাদের জন্য আপনি কি রাখলেন? সেই লোকগুলো কি আপনার গণতন্ত্রের অংশ নয়? অংশ। সেই লোকগুলোকে বাদ দিলে কি গণতন্ত্র হবে? হবে না। সেই লোকগুলোর জন্য আপনি কি রেখেছেন? কিছুই রাখেননি। আপনি একটা অজুহাত দাঁড় করেছেন। উনি একটা অজুহাত, যদি তারা বলে যে এই এটা করছে, এই করছে, কিছু বললেই খালি জার্মানির উদাহরণ দেয়, দেখ ওর উদাহরণ দিয়ে থাক। কিন্তু বাস্তবতাটা কি? এই লোকগুলিকে কি আপনি, এরা কি কর্পূর উড়ে চলে যাবে? এদের নিয়ে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এই লোকগুলি এই দেশে এক্সিস্ট করে। এখন তারা একটা পরিস্থিতির কারণে তো চুপচাপ আছে। এরা কি সবসময় চুপচাপ থাকবে? থাকবে না। এই লোকগুলো কথা বলছে না। এই লোকগুলি কথা না বললে আলোচনা হয় না, ভোট নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয় না, হয় না। আচ্ছা, যে কারণেই হবে না। এই লোকগুলি কি আপনার কাছে মনে হয় যে নির্বাচনের পরে কথা বলতে পারে? বলবে। সেটা কি কোনো ধরনের শঙ্কা দেখতে পান সেই জায়গাটা নিয়ে? এই বলাটা ঠিক আমি শঙ্কা দেখি না, হতে পারে। আমি শঙ্কা দেখি না। আমি ভোটের পরবর্তী কথা বললেন তো, শঙ্কা দেখি না। আমি ওখানে যে জিনিসটা দেখি সেটা বলি। একটা সুস্থ রাজনৈতিক ধারাটা হলো সেটা যেখানে নাকি দেশে থাকা সকল রাজনৈতিক মতাদর্শের লোকজন কথা বলতে পারবে। সেই বাস্তবতা নির্বাচনের পর তৈরি হবে, তৈরি হতে বাধ্য। আমি আপনাকে জিনিসটা একটু এক্সাম্পল দিয়ে আমি মানে বলার চেষ্টা করি। যেমন ধরা যাক, কথার কথা, জামাতের লিডারদের আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তারা কিন্তু দারুণভাবে মানে বডি ল্যাঙ্গুয়েজে বলে, তারা হিসাব নিকাশ করে বলতেছে আমাদের একটা সম্ভাবনা আছে। এবং তার উদাহরণ হিসেবে 5টা বিশ্ববিদ্যালয়ে তাদের সাফল্যের কথাটা উল্লেখ করে। এবং এটা কিন্তু উল্লেখ করার মতোই সাফল্য। এর নিশ্চয়ই একটা কারণ আছে, একটা মানে সোশিও একটা আছে, কারণ তো এখানে আছে। তো তারা কিন্তু আশাবাদী। বিএনপি তারা তো মনেই করে তারা ক্ষমতায় চলে গেছে। এখন হাইপোথেটিক্যালি ধরা যাক, অনেকে বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, হ্যান হবে, তেন হবে। ধরেন সে ইঞ্জিনিয়ারিং হইল, জামাত ক্ষমতায় আসলো, অথবা বলে নীরবে কিছু ভোট আছে, নীরব ভোট চলে আসলো, জামাত ক্ষমতায় আসলো। বিএনপিটা মানতে পারবে? মানতে পারবে না। মানতে না পারলে বিএনপি তো ওই দল যে দল বলে নাই যে একদিনও শান্তিতে থাকতে দেবো না, এটা তো বিএনপি বলছিল, তাই না? তারা ওই ফর্মুলায় আবার আসবে, একদিনও শান্তিতে থাকতে দেবে না। এবং শান্তিতে থাকতে না দেওয়ার জন্য তাদের এমন একটা পলিটিক্যাল মানে ফোর্সের হেল্প লাগবে যারা নাকি আন্দোলন করতে জানে। সেটা হলো আওয়ামী লীগের লোকজন। দেখবেন সব চলে আসছে দিকে আওয়ামী লীগের লোকজন। আর যদি বিএনপি ক্ষমতায় যায়? আচ্ছা, আর যদি বিএনপি ক্ষমতায় যায়, জামাত কি মনে করবে? একটুর জন্য মিস হইল, আরেকবার চান্স পেলে পারতাম, তোদের আরেকবার চান্সের জন্য বেকুল হয়ে যাবে। এবং তারাও তখন এই আওয়ামী লীগকে সহ্য করবে। এবং আওয়ামী লীগকে তারা এখনই কিন্তু অনেক জায়গায় সাপোর্ট দিচ্ছে। ওই আওয়ামী লীগ তখন বলবে তোমাদের সাপোর্ট দিচ্ছে, তোমাদের দেখো আবার অত্যাচার আসছে, আমরা একা কত করবো, তোমরা আমাদের সঙ্গে আসো, আসো মাঠে নামি, শুরু হয়ে যাবে। এবং আওয়ামী লীগ রাজনীতিতে আসবে খুব শিগগিরই, নিশ্চিত থাকেন। না, সে তো আসবে, কিন্তু এই নির্বাচনে আসলে তাদের ভোটাররা কত অংশ নিতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমার ধারণা রাজনীতিতে ভোটার হিসেবে যদি ধরেন আপনি, আমি মনে করি আওয়ামী লীগের ভোটারদের মধ্যে অ্যাবাভ 50% আওয়ামী লীগের ভোটার ভোট দিতে যাবে না। 50% দিবে, 50% হয়তো বা যাবে, নট শিওর, বাট অ্যাবাভ 50% যে যাবে না এটা আমি শিওর। যাবে না, আপনি শিওর থাকেন। না, সেটা ভোটার মানে এখানে যদি আমি কর্মী সমর্থক ভাগ করি, সেক্ষেত্রে কর্মী যাবে না, কিন্তু সমর্থক বা যারা মনে করে যে আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা, একদম গ্রামের কৃষকরাই যাবে না রে ভাই, যাবে না। বললাম তো, কিসের ভোট? নৌকা নাই, কিসের ভোট? আমি বলতে শুনছি রে ভাই, এটা
কিসের রিক্সাওয়ালা বলতেছে নৌকা নেই কিসের ভোট বলছে তারা এগুলি। এখন যদি আপনি বলেন তোমার নৌকাকে ভালোবাসা উচিত নয়, আপনি ব্যাখ্যা করে দিলেন, এই ব্যাখ্যা সে খাবে? খাবে না তো ভাই। ব্যাখ্যা দিয়ে কি আবেগ চলে? আবেগ তো আবেগ। এবং তারা ইমোশনালি অ্যাটাচ উইথ বোট, উইথ নৌকা। আপনি কি করবেন ভাই? এটা বললেন আপনাই তো। আচ্ছা, আপনি কথা মাঝখানে একটা জায়গা বলছিলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা। বিভিন্ন আলোচনায় এটা আসছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার ঘটনা আমরা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দেখলাম, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা আসছে। অনেকেই বলছেন যে আরো নানা পন্থা, আমরা 18-র একটা ধরন দেখি যে তখন এক ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছিল, অনেকে 24-এর এক ধরনের ইঞ্জিনিয়ারিং এর কথা তোলেন। আপনার কাছে কি মনে হয় যে এবার আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথা উঠছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, তার সম্ভাবনা কতটুকু বা তার আশঙ্কা কতটুকু? ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবেই এটা আমি বলি না, কিন্তু হতে পারে, মানে হওয়ার মতো গ্রাউন্ড থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ইঞ্জিনিয়ারিং কিন্তু মানুষের মনে মনে কিছু হয়। যেমন ধরেন যদি ইলেকশনের ফলটা একটু ঘোষণা করতে দেরি হয়, দেখবেন বলছে কিন্তু যে 4টার সময় নির্বাচন শেষ, রাত 12টা কেন লাগলো, এটা নিয়ে কিন্তু একটা হাউকাউ শুরু হয়ে গেল রাত 12। যেমন গত আপনার 24-এ যেটা হলো, ওখানে 4টা পর্যন্ত বলছে এত পার্সেন্ট, হঠাৎ করে উনি বলে দিলেন যে 40% ভোট হয়েছে। আলোচনা হয়েছে না? হয়েছে। কিন্তু এই কিন্তু টাইম ফ্যাক্টর একটা। এবারে নির্বাচনে ইলেকশনের ফল আমার তো মনে হয় না 12 তারিখে তারা দিতে পারবে। সেটা তো বলছে না অনেকে যে সময় লাগবে। সময় লাগবে। আচ্ছা, এই সময় লাগার পিছনে কি কোনো ইঞ্জিনিয়ারিং আছে? থাকতে পারে, থাকতে পারে। আমাদের জীবন থেকে তো কারচুপি, সূক্ষ্ম কারচুপি এসব হারিয়ে গেছে, তো আবার কি ফেরত আসবে বলে মনে হয়? স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি তো বলা বলি হয়েছে। আমরা এমন একটা জাতি, বুঝছেন, যেমন ধরেন আমি আমার দেখার মতো জীবনের শ্রেষ্ঠ নির্বাচন আমি মনে করি হলো আপনার 91 নির্বাচনটাকে, যেটা নাকি শাহাবুদ্দিন সাহেব করছেন। সেই নির্বাচনে তো শেখ হাসিনাকে খুশি করতে পারে নাই। সেই নির্বাচনকে ডক্টর কামাল হোসেন মাইনে নিয়েছিল, যেটা আমরা মেনে নিলাম। হাসিনা বলছে না মাই নাই, সূক্ষ্ম কারচুপি হয়েছে, মানে নাই তো। ওরা আবার 96 খালেদা বলছে স্থূল কারচুপি হয়েছে, বলছে তো। এখন না মানার তো একটা আমাদের মধ্যে একটা ঐতিহ্য আছে, ঠিক আছে? তো এইখানে যখন আপনার 2 দিন সময় লেগে যাবে, যে কারণেই লাগুক, সাধারণ মানুষ দেখবে যে নানা ধর যে হেরে যাবে সে অন্য কথা বলবে, বলতে থাকবে, এটা বলবে। এবং এই বলাবল এটা বাড়তে বাড়তে কিন্তু যখন সারা দেশে হবে, তখন এটার কি রেজাল্ট হবে, কার সহ্য ক্ষমতা কতটুকু থাকবে আমি জানি না। তবে কারচুপির অভিযোগটা তখন আরো তীব্র হবে। লোকে বলবে, দেখেন আমি বলি, প্রশাসনে বিএনপির প্রশাসনের লোক গেছে বলা হচ্ছে, জামাতের ডিসি আছে এটাও বলা হচ্ছে, দুই পক্ষই। আমি যতটুকু বুঝি আর কি, আমার ধারণা 60-40, মানে 60% ডিসি এক দলের, 40% ডিসি আরেক দলের। এখন ধরেন এই ডিসি উনি জামাতের, ধরা যাক উনি জামাতের, এসপিও জামাতের, আবার ওই ডিসি বিএনপির, এসপিও বিএনপির, পুলিশও বিএনপির, প্রশাসনের বিএনপির। তো উনি কি যদি কিছুটা জামাতের দিকে ঝুঁকে থাকে, এখানে বিএনপির লোকজন অভিযোগ তুলবে, আবার ওখানে জামাতের লোকজন অভিযোগ তুলবে না? তো এই জায়গাটাই কিন্তু ইলেকশন কমিশনের একটা করণীয় ছিল। এটা আমি বহুবার বলেছিলাম, আমি নিজেও বলছি, ইলেকশন কমিশন যদি ওই অভিযোগটা যখন শুরুতেই উঠলো, মানে আপনার তফসিল ঘোষণার পরপরই, তখন ইলেকশন কমিশন যদি আপনার এই সমস্ত ডিসিএসপিকে আবার রিসাফল করতো, ডিসিএসপি তো অভাব নাই, ডিসি তো আপনার একজন মানে আপনার ডেপুটি সেক্রেটারি হইতে পারেন, অন্য কাউকে দিত, এটা তো কোনো ঘাটতি ছিল না। এটা করলেই কিন্তু একটা অভিযোগের হাত থেকে রিসাফল তো হয়েছে, কিন্তু যতবারই রিসাফল হয়েছে ততবার তো প্রশ্ন উঠেছে। রিসাফলটা তো করেছে গভর্নমেন্ট, রিসাফল তো করেছে গভর্নমেন্ট, কিন্তু যদি সমস্যা হয় গভর্নমেন্টকেই করতে হবে না, গভর্নমেন্ট করবে কেন? নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন করবে। কারণ তফসিল ঘোষণা করার পর তো প্রশাসন নির্বাচন কমিশন আলাদাই চলে আসে। নির্বাচন কমিশন বলবে আমি অমুক চাই, অমুককে চাই, অমুককে বাদ, অমুকে সরাও। জনপ্রশাসন মন্ত্রণালয় অর্ডার করবে, কিন্তু নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে করবে। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন তাহলে আমরা যেটা আশা করছি, স্বপ্ন দেখছি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে? আপনি কতটা? আমি বলি আপনাকে, নির্বাচনটা আসলে সরকারের জন্য হবে এটা মনে করেন না। সরকারের খুব অসাধারণ ভূমিকা আছে এই জন্য না, নির্বাচন কমিশনের অসাধারণ ভূমিকা আছে এই জন্য না। এই নির্বাচন যা কিছু হবে পলিটিক্যাল পার্টিগুলোর পার্টিসিপেশনের কারণে হবে। সবগুলি পলিটিক্যাল পার্টি চায় শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়ে যাক, চায়, কিন্তু জামাত চায়, বিএনপি চায়, সবাই চায়।
এবং চাই বলে তারা সরকারের কোনো ভুলও ধরে না। আপনি দেখেন ভাই, তেজতুরি বাজারে ওইখানে আপনার একজন স্বেচ্ছাসেবক দলের লোকজনকে গুলি করে মারলো, একটা লোকটাকে গুলি করে মারলো না? বিএনপির মহাসচিব বিপিডি দেখছিলেন আপনি? উনি বলছে যে সরকারকে বিব্রত করার জন্য হত্যা করা হয়েছে। আরে ভাই, তোর ঘরের পোলা মারা গেছে, তুই বলো সরকারকে বিব্রত করার জন্য? ভাবেন হাইপোথেটিক্যাল এই কাজটা যদি আওয়ামী লীগ আমলে হইতো, যখন বিএনপি দৌড়ের উপর ছিল, তখন হইতো, তখন এই মহাসচিব কি বলতো যে আওয়ামী সরকার তারা মারছে, অথবা তারা সন্ত্রাস দমন করতে পারে না বলে মারছে, এটা বলতো না? ওই হত্যাকাণ্ডের তেমন কোনো সরগোল দেখছেন? দেখেন নাই। কেন দেখেন নাই? কারণটা হলো বিএনপির চিন্তাটা হলো আমরা এই সরকারকে বিব্রত করব না, ওরা যা করে করুক, ইলেকশনটা হোক। বুঝতে পারছেন? ইলেকশনটা হোক। জামাত তো এটা চাচ্ছে। কাজে ইলেকশন যেটা হবে এটা সরকারের ক্যারিশমায় হবে না, অথবা ইলেকশন কমিশনের যোগ্যতার কারণে হবে না, পলিটিক্যাল পার্টিগুলো ইলেকশনটাকে করে দিবে। যে কারণে আমি বলি যে মারামারি হবে না। দেখেন আপনি না, কিন্তু সহিংসতার খবর তো এটা আসছে। বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন। এবং আপনি দেখেন না এক মাসে 12 কোটি ঘটনা, 70টা সহিংসতার ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন হতে ঘটনা। পারে। এটা ইলেকশন না হলে হইতো। ইলেকশন আপনি হিসাব করে দেখেন, ইলেকশনের শিডিউল ঘোষণার আগে এরকম হয়েছে কিনা দেখেন, আপনি পাবেন না, ডিসেম্বর মাসের চেয়ে এই মাসের জানুয়ারি মাসে সহিংসতার ঘটনা প্রায় দ্বিগুণ। এটা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য। তারপর আরেকটি গবেষণা কেন্দ্রের এই তথ্যটা এসছে যে তারা সহিংসতা বাড়তে পারে বলে ধারণা করছে। আচ্ছা, সহিংসতা বাড়তে পারে বলে আমরা মনে করছি। আমরা আপনার ওই শেষ জায়গাটাতে আসি যে আপনি তো বলছেন যে মূল স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলগুলো, তারা চাচ্ছে নির্বাচন হোক, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর অনেকেই আবার বলছে যে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন না যদি লেভেল প্লেইং ফিল্ড না হয়। যেমন এনসিপির অনেকেই বলেছেন, জামাতেরও অনেকে বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না, তারা নির্বাচন থেকে সরে যাবেন। আপনার কাছে কি মনে হয় যে এগুলি বলার জন্য বলে? এগুলি বলার জন্য বলে। ডাইনিং টেবিলে মনে করেন মা ভাত বেড়ে দিচ্ছে, তারই 4-5 সন্তান বসে খাচ্ছে, ওখানে কিন্তু কোনো কোনো সন্তান মনে করে যে মা বড় টুকরাটা আমার ওই ভাইকে দিছে, এদিকে সে খাওয়া রেখে উঠে চলে যায় না, মনে মনে ভাবে। মা কি তা করে? মা করে না, অথবা করে, আমি জানি না। যার টাকা বেশি তারা হয়তো একটা বড় টুকরা দিতেও পারে, বড় ছেলেকে মাছের মাথা দেয় না, দিতেও পারে। মাছের তো মাথা একটা, কি করবে? একজনকে দিতে হবে, দিতেও পারে, কিন্তু খাওয়া ছাড়া কিন্তু এদেরকে উঠে যায় না। বড় জোর বলে, তুমি আমার দিলা না, তুমি আগের দিন ওরা দিয়েছিলা, আমার দিলা, বলতে পারে। এই অভিযোগটা একজন করছেন, আমরা তো দেখলাম। এটা হলো ওরকম অভিযোগ, সিম্পলি ওই ধরনের অভিযোগ, আর কিছু না। এই ইলেকশনের ক্ষেত্রে আপনি যে সুবিধা পাচ্ছেন বলতেছে, আপনি আমাকে বলেন, বিএনপি অভিযোগ করতেছে জামাতের সব প্রশাসন তাদের লোক, জামাত অভিযোগ করতেছে বিএনপি প্রশাসন লোক। তাহলে কি রে ভাই? তাহলে হয় এখানে বিএনপি সত্য জামাত মিথ্যা, অথবা জামাত সত্য বিএনপি মিথ্যা, অথবা দুইজনেই মিথ্যা, অথবা দুইজনেই সত্য। কি বলবেন আপনি? বলেন আপনি। এটা আছে তো ভাই, দুই জায়গায় আছে, দুইটাই আছে, সব জায়গায় আছে। যে যেখানে পাচ্ছে সে সেখানে চুপ করে থাকতেছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু জানতে চাই। সেক্ষেত্রে তাহলে এই যে দুই দলই আসলে বলছে যে অমুক সুবিধা নিচ্ছে, তমুক সুবিধা নিচ্ছে, আপনার কাছে কি মনে হয় জামাত এবং বিএনপি, বা আমি যদি বলি 10 দলীয় জোট এবং বিএনপি, তাদের মধ্যে বিএনপির উইনিং ফ্যাক্টর কি আর লুজিং ফ্যাক্টর কি, এবং জামাতের উইনিং ফ্যাক্টর কি, লুজিং ফ্যাক্টর কি? বিএনপির উইনিং ফ্যাক্টর হলো হুজুগটা তাদের পক্ষে, বিপুল জনগোষ্ঠী তাদের সঙ্গে আছে, একটা বিপুল জনগোষ্ঠী। কারণ তারা অনেক আগের থেকে একটা বড় দল, ধানের শীষের অনেক ভক্ত আছে, বুঝে হোক না বুঝে হোক তারা ধানের শীষ দিয়ে ভোট দেয়, এরকম লোক আছে অনেক। জামাত নতুন ভাবে উঠে আসতেছে। জামাতের যেটা জোর সেটা আমি বলি আপনাকে। জামাতের জোরটা হলো, এটা একদম আমি গণিতের মতো করে বলি, এদেশে নতুন ভোটার এই মুহূর্তে আমার ধারণা 4 কোটির মতো, 4 কোটি প্লাস, 4 কোটি প্লাস। একদম নতুন নতুন, মানে এদের মধ্যে অনেকে বয়স কিন্তু 32 বছর, তবু সে নতুন ভোটার, কারণ সে আগে 14 লাখ হচ্ছে এবার ভোটার হয়েছে। হ্যাঁ, ওইটা খেলে বলছিলাম, মানে তারা নতুন, এরা মনে করেন অনেকে বয়স ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারে নাই। এরকম সংখ্যা হলো ধরেন যার বয়স 30 বছর ধরা যাক, সেও কিন্তু 2008 সালে অথবা 2006 সালে তার বয়স কত ছিল? 6 বছর। তারা বিএনপি কে দেখতে হলে আপনাকে 2006 এর মধ্যে দেখতে হবে, তারপর তো আপনি বিএনপি কে দেখেন নাই কিন্তু। না,
তাহলে তখন তো আমাদের 6 বছর বসে কি দেখছে না কিছু কিছু খেয়াল আছে নাই। এই যে 30 বছর যাদের বয়স, তারা বিএনপি এবং জামাতকে কিভাবে দেখতেছে? এই বিএনপি এবং জামাতের ব্যাপারে তারা 14 বছর শুনে আসছে একটা মানে মিথ, যেটা নাকি আওয়ামী লীগ তৈরি করছে। বিএনপি মানে আগুন সন্ত্রাস, জামাত মানে আগুন বলছে না, এগুলো আগুন সন্ত্রাস এবং সব বলছে। তো এইভাবে তারা বিএনপি এবং জামাতকে দেখছে, এবং ওই দেখার মধ্যে কোনো ভালোবাসা নাই। হয়তো এক ধরনের করুণা থাকতে পারে, সহানুভূতি থাকতে পারে, ভালোবাসা নাই। তাহলে নির্বাচনে ভোট দেওয়ার জন্য কিন্তু ভালোবাসাটা দরকার। এই দেখাটা তারা দেখতেছে কবে থেকে? 2024-এর 5ই আগস্টের পরের থেকে। সেখান থেকেই কি এই সিদ্ধান্ত? যেমন আমি একটা জরিপ আপনাকে বলি, সেটা হচ্ছে 37.4% তরুণ প্রথম ভোট দিবেন জামাতকে, 27% তরুণ বলছে তারা বিএনপি কে ভোট দিবে, 17% বলছে এনসিপি কে দিবে, 18.6% তরুণ বলছে তারা আসলে কাকে দিবে সিদ্ধান্ত নেয়নি। এই জরিপটা ওই দিকটাই ইঙ্গিত করতেছে, কিন্তু এই জরিপের মানে সঠিক কিনা এটা নিয়ে আলোচনা অনেক করা যেতে পারে, ওই আলোচনা পরে আসি আমি। তাহলে 2024 থেকে তারা কি দেখতেছে? 24 অগাস্ট থেকে দেখতেছে যে বিএনপি প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে, আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা দরগা ফেলা, একদম পুরা ব্যবসায়ী দোকান আছে, তুমি নাই এখন থেকে আমি মালিক, বড় একটা ঘের আছে আওয়ামী লীগের লোকের। তখন তো সব ব্যবসায়ী আওয়ামী লীগের ছিল, তাই না? আওয়ামী লীগ তো একই কাজই করেছে, আওয়ামী লীগ ওগুলো তো এইভাবে পাইছে, কিন্তু সেটা ব্যাপার না। যখন যে হারায় সে তো ব্যথাটা পায়, ওটা কিন্তু আর 10 জন লোক দেখে। যা কিছু ঘটছে এটাকে কিন্তু আবার আপনার এমপ্লিফাই করছে জামাত, তারা এটাকে কিন্তু প্রচার করছে, দেখো 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 কি করে। ঠিক আছে, এইভাবে করে করে তারা কিন্তু একটা মানে সমাজের সবার মধ্যে একটা ধারণা তৈরি করছে যে বিএনপি লুটতরাজ করে, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি গণমামলা দেয়। ঠিক আছে, তো এই দেখায় কিন্তু জামাত এগিয়ে গেছে। জামাত 24 অগাস্টের 5 তারিখ থেকে জামাত এই নির্বাচনের প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে, এবং তারা সেভাবে বিএনপি সেভাবে অগ্রসর হচ্ছিল। কারণ তখন থেকে দেখবেন তারেক রহমান বলতেছিল এবারে নির্বাচন কঠিন হবে, সবাইকে সতর্ক থাকতে হবে, উনি কিন্তু বলতেছিলেন। কিন্তু যেহেতু তার দলে তার সেই নিয়ন্ত্রণটা নাই, মাঠ পর্যায়ে একদমই নাই, তার কথা কেউ শুনে না, তার সেন্ট্রাল লিডারও তখন কিন্তু শুনতো না। বড় দল হলে যেটা হয়, কি মনে হচ্ছে এখন সবাই ওনাকে ভয় পায়, দেশের মানুষ ওনাকে ভালোবাসে। কিন্তু তারেক রহমানকে কিন্তু দেশের মানুষ ভালোবাসে, দলের লোকজন সিনিয়র লিডাররা ভয় পায়। উনি তো কাউকে ছাড়ছেন না, চট করে কিন্তু বহিষ্কার করে দিচ্ছেন, কোনো কিছু দেখছেন না। কিন্তু এগুলি ভালো, কিন্তু দলটা এত বছর এমন ভাবে গড়ে উঠছে, এই বহিষ্কারও তারা ভয় পায় না। কারণটা কি জানেন? তারা জানে যে আমি যদি জিতে আসতে পারি, আমি যদি ভালো কিছু করতে পারি, দল আমাকে আবার নিবে। এবং নেয় তো, কিছুদিন আগে দেখলাম যে মানে পাইকারি হারা সবাইকে ফেরত দিচ্ছে, নেয় তো। এটা আওয়ামী লীগ এবং বিএনপি দুইজনেই শুরু করছে যে ফেরত নেওয়া। না, এটা তো পুরোনো চর্চা, কারণ আমরা তো দেখেছি এর আগেও অনেকবার, যেমন এই যে এবার যারা বিদ্রোহী প্রার্থী হলেন, আপনি আমরা সবাই জানি সাংবাদিক হিসেবে যে এটা এক ধরনের আইওয়াস, ও জিতলে পরে আবার নিবেদন আবার নিতেই পারে। তো কারণ তারা তো তাদের এই বিদ্রোহী ভোট কাউন্টও করছে, হ্যাঁ, তারা এই আসনগুলো কাউন্টও করছেন তাদের এখানে, যে সেটাই তো কথা। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেহেতু ভোটারদের কথা উঠলো এবং জরিপের বিষয়টি আসলোই, সেই জরিপটি বলছে যে এবার কোন ভোটার কি দেখে ভোট দিবেন। 67.3% ভোটার বলছে তারা দুর্নীতির ইস্যুটিকে গুরুত্ব দিবেন, ধর্মকে গুরুত্ব সঙ্গে দিবেন 35.9%, 65% ভোটার বলছে তারা প্রার্থীর গুণকে গুরুত্ব দিবেন, মার্কাকে গুরুত্ব দিবেন 30.4%, প্রার্থীর যোগ্যতা দেখে দেবেন হচ্ছে 30.2% ভোটার। এখানে আমি যদি দুটো ভাগ করি, দুর্নীতির ইস্যুটিকে মানুষ বড় করে দেখবে বলে মনে করা হচ্ছে, সেক্ষেত্রে আসলে আমরা জামাত এবং বিএনপি কারা এগিয়ে যাবে? দেখেন, এখানে একটা কথা, সেটা হলো বিএনপি তো বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, জামাত তো অতবার ক্ষমতায় ছিল না। যে কারণে দুর্নীতি কে করবে করবে না এটা বলা বড় কঠিন। তবে বিএনপি যে করবে এটা সবাই জানে, বিএনপি আগে করছে। এখন বিএনপির একটা বক্তব্য, আমাদের নেতা নতুন আসছে, উনি তো একদম আমেরিকা থেকে আপনার লন্ডন থেকে আসছে, একদম পুত পবিত্র হয়ে আসছে, কাজে ওনার আমলে এটা হবে না। এটা একটা লজিক কিন্তু বিএনপি দাঁড় করানোর চেষ্টা করবে এবং করছেও, তার কিছু ফলো তারা হয়তো পাবে। কিন্তু তারপরেও উনি তো সব করতে পারবো না, তো সব নিয়ন্ত্রণ নাই, উনি তো কন্ট্রোল করতে পারতেছে না, এটা তো ঠিক।
তাই না? কাজে শেষ পর্যন্ত কি হবে বলা কঠিন। আবার অনেকে আমাকে এমন কথাও বলছেন, আমি নিজেও মনে করি এটা, যেমন আমি বলি তো অনেককে যে 2008 সালে যখন তারেক রহমান দেশ থেকে চলে যায় আর 2025-এ যখন সে ব্যাক করে, এই দুই তারেক রহমান কিন্তু এক না। আবার আমার কাছে এটাও মনে হয় যে 12ই ফেব্রুয়ারি আগে আগে যে তারেক রহমানকে আপনি দেখবেন, যদি তারেক রহমানের দল ক্ষমতায় যায় তাহলে আপনারা আরেক তারেক রহমানকে দেখবেন। এটা হলো আমার আশার জায়গা। আপনার আশা জায়গা ঠিক কি ধরনের আমি যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই, কোন তারেক রহমানকে আপনি দেখতে পাবেন নির্বাচনের পরে, আপনার কি মনে হয়? মানে আপনি আমি দেখাই কি বলি, চেহারা ফ্রেম করছেন। উনি আমার ধারণা ওনার যে চারিত্রিক মানে কথাবার্তা যতটুকু আমি দেখেছি জানি, যতটুকু বুঝি আর কি, তার সঙ্গে ওনার দলের সেন্ট্রাল লিডারদের অনেকের আচার আচরণ মিলে না, অনেকেরই মিলে না। তো এই লোকগুলি অনেক কিছু বলে, এমন কিছু বলে না, কারণ জানে এখন বললে তো ইলেকশনে জিততে পারবে না। কাজে এদেরকে ইলেকশনে আগে জিতে আসুক, যখন ইলেকশনে জিতে যাবেন উনি, যখন সরকার গঠন যদি করেন, তাহলে দেখবেন এদের ব্যাপারে উনি অ্যাকশন নেবেন। উনি বলবেন যে আপনি সাইডলাইনে থাকেন। দেখেন আমি বললাম একটা কথা, চেঞ্জটা হবে। তার মানে একটা সুস্থ রাজনীতির আভাস পাওয়া যাচ্ছে ওনার আমি মনে করি। তবে একটা জায়গায় আমার খালি ভয়, সেটা হলো যে ধর তারেক রহমানের ব্যাপারে একটা তার নামের সঙ্গে হাওয়া ভবন এরকম একটা কিন্তু বিশেষণ জড়িয়ে ছিল না? এটা কিন্তু ওনার অনেক বড় ক্ষতি করছে, অনেক বড় ক্ষতি করছে, এবং সেটা অনেকদিন বহন করতে হয়েছে। এখন যদি ওনার সঙ্গে আবার লন্ডন পার্টি যুক্ত হয়ে যায়, তাহলে আপনি আরেকটা বিপদে পড়বেন। এটা আরেকটা স্ক্যান্ডালের জন্ম দেবে কিন্তু। কারণ এটা অনেককেই এটা হয়তো এমন হতে পারে যে বিএনপিরই একটা পক্ষ যা নাকি তারেক রহমানের সঙ্গে তাল মিলাতে পারছে না, তারা হয়তো বলছে যে ওখানে তো ঢুকাই যায় না, তার দিকে সবসময় লন্ডন পার্টি তার দিকে ঘিরে বসে আছে। এবং এটা যে একদম তারা হাওয়ার উপরে মারতেছে আমি কিন্তু তাও মনে করি না। তারেক রহমানকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। উনি তো বলবেন না এরাই ভালো মানুষ, হ্যাঁ আপনার তাই মনে হবে, কারণ এরা তো একদিন আপনার সঙ্গে ছিল, 17 বছরে আপনার সঙ্গে ছিল, কিন্তু 17 বছর এরা তো আপনার সঙ্গে ছিল লন্ডনে। এরা তো আমাদের দেশের মানুষের সঙ্গে আপনি যোগসূত্র করাতে পারবে না। তাদেরকে ভালোবাসেন, সমস্যা নাই, তাদেরকে একটু দূরে রাখেন আপাতত, দরকার নাই। যাদের পাশে আশেপাশে রাখলে আপনি জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন, একটা যোগাযোগ তৈরি হবে, তাদেরকে আপনি বেছে নেন। একটা নেতার বড় কাজ কিন্তু তার সাঙ্গপাঙ্গ ঠিক করা। গ্রামে একটা প্রবাদ আছে বুঝছেন, যে একটা মানুষকে আপনি কিভাবে চিনবেন, আপনি দেখেন ওর বন্ধু বান্ধব করা, ওই বন্ধু বান্ধব করে দেখে ওরে আপনি বিচার করবেন। তো এটা কিন্তু বাস্তবতা। আপনার সঙ্গে আশেপাশে কারা থাকে, এই লোকগুলি কারা, ওই লোকগুলি সারাক্ষণ আপনাকে কিন্তু বলবে এ ভাই সবাই আপনাকে জিন্দাবাদ বলে, আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই, আপনি যা বুঝেন আপনি তো আসলে মানুষ না, আপনি মহামানব। এবং এটা একবার, দুইবার, 10 বার শুনতে শুনতে যেই মুহূর্তে উনি বিশ্বাস করতে শুরু করবেন, মনে হয় তাহলে আমি মহামানব, মনে হয় তাহলে আমার মধ্যে অতিমানবীয় কিছু একটা আছে, ওই মুহূর্তে থেকে উনি শেখ হাসিনা হওয়া শুরু করবেন। ওই মুহূর্তে থেকে হওয়া শুরু করবেন। শেখ হাসিনা শেষ দিকে মনে করতো ওনার কোনো ভুল নাই। সবাই বলতো একটা মন্ত্রী মনে করেন ভালো কাজ করছে, আপনি যে কাজ, শিক্ষামন্ত্রী আপনি যেটা ভালো কাজ করছেন, না না আমি তো কিছু করি নাই, এটা নেত্রীর নির্দেশনায় আমি করছি। উনি জানেও না, উনি কিন্তু বিশ্বাস করতেন, হ্যাঁ তাই তো আমি একদিন বলছিলাম করো, অতএব আমার নির্দেশনায় করছে। ভাই একটা কথা মাথায় রেখেন, আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি 2 জন মানুষের চেয়ে বেশি জ্ঞানী না, আপনি 2 জন মানুষের চেয়ে বেশি জ্ঞানী না, এটা মাথায় রাখবেন আপনি। এবং একই সাথে মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা হয়ে ওঠা যাবে না, শেখ হাসিনা হয়ে ওঠা যাবে না একেবারে। তাহলে এই যে শেখ হাসিনা হয়ে ওঠা যাবে না এবং তারেক রহমানের যে আইকনিক ফিগার দাঁড়াচ্ছে এখন, বা একটা পজিটিভ ধারা পাওয়া যাচ্ছে, আমি যদি আমার ভোটারদের মাথার ভিতরে একটু ঢোকার চেষ্টা করি যে ভোটার আসলে কি দেখে ভোট দেয়। মানে শেখ হাসিনা তো একটা দলের মানে বলা যেতে পারে ফিগার, সবচেয়ে বড় ফিগার, তার বাইরে কিছু ভাবাও হয় না। তারেক মানে জিয়া রহমান, খালেদা জিয়া এবং পর তারেক জিয়া এরকম। এখন ভোটার আসলে কি দেখে ভোট দেয়, বা আমি যদি 24-এর পরটা একটু হিসাব করি, এই অভ্যুত্থানের পর যে নতুন ভোটার বা এই যুগের যার চিন্তা পরিবর্তন হয়েছে, সে কি দেখে ভোট দিবে, দল, মার্কা না প্রার্থী? শুনেন, মানুষের ভোট, বাংলাদেশে মানুষের ভোটের মানে ভোটারদের সাইকোলজিটা কি? সাইকোলজিটা হলো তার নিজের কি সমস্যা, সেইটাকে সবচেয়ে আগে দেখে। আমার এই সমস্যার সমাধান কে করতে পারে,
আমি তার দিকে না, আছি। আমার এই সমস্যার সমাধান কে করতে পারে হলে একচেটিয়া ভোট কি করে নৌকা পাবে, বা একচেটিয়া ভোট আসলে কি করে বিএনপি পায়, আমাদের ভালো ভালো প্রার্থীরা কেন পায় না? বললাম তো ভোটটা ছাড়া তো ওখানে ভাবে না যে মানে এই ডক্টর এমপি মোর্শেদ কেন ভোট পাবে না, সাহেব আবার তাসনিম জারা কেন ভোট পাবে না, কেন? বলছি আপনাকে, এই এমপি সাহেব তো আমার সমস্যা, তেমন গ্যাসের সমস্যা। আমার এমপি সাহেব আমি মুখে বলতেছি সে আমার গ্যাস এনে দিতে পারবে, গোরানের মুজিব এটা কিন্তু পাবলিক জানে পারবে না। কারণ কিভাবে জানে? অতীত অভিজ্ঞতা থেকে জানে। তারা অতীত অভিজ্ঞতা থেকে জানে আমি যাকেই ভোট দেই এই ভোটটা আসলে আমি শেখ হাসিনাকে দিই। আমি যখনই ধানের শীষে ভোট দিই এই ভোটটা আসলে আমি বিএনপি গভর্নমেন্টকে দিই, তারেক রহমানকে দিই। আমি যাকে, এরা কিন্তু টাইপটা বুঝে গেছে যে আমি যদি দাঁড়িপাল্লায় ভোট দিই এটা আসলে জামাতের উপর যায়, জামাত এটা কিন্তু ব্যক্তি আসে না আমার, মানে দলের যে টাইপগুলো এটা মানুষ কিন্তু বুঝে। যেমন ধরেন গ্রামে আপনি জান দেখেন, তারা বলবে এই ব্রিজটা অমুক করে দিছে ওরে আমি ভোট দেবো, অথবা এই ব্রিজটা করছে অমুক তার নাতি এখন দাঁড়াইছে আমি তাকেই ভোট দেবো। নাতি পর্যন্ত আসবে। এটা হলো আমাদের দেশের ভোটিং প্যাটার্ন, এটাই রিয়েলিটি। আমাদের দেশের এই মুহূর্তে মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আসলেই দুর্নীতি। দেখেন শেখ হাসিনা অনেক কিছু করছে, কিন্তু এটা শেখ হাসিনা আপনাকে অপছন্দ করতে পারেন, তারা আমি অনেক অপছন্দ করি বিভিন্ন কারণে করি, কিন্তু সে যে মেট্রো রেল করছে আমি অস্বীকার করতে পারবো? সে যে পদ্মা সেতু করছে আমি অস্বীকার করতে পারবো? আপনি যতবার পদ্মা সেতু সমালোচনা করবেন, যেমন এই যে আপনার শেখ বশিরউদ্দিন, সে বলতেছে পদ্মা সেতু হওয়ার কারণে নাকি চালের দাম বাড়ছে। তাই আমি তো বলছিলাম ভাই আপনি যে এটা পদ্মার উপরে যে বলেন এই কথাটা, পদ্মার উপরে যে বলেন মানুষ আপনি ধাক্কায় পদ্মায় ফেলাবো বলবো যে সাঁতরায় পার হোক, এত সহজ না। মানুষ নিজের জীবন দিয়ে বুঝে। বয়সের লোককে বলেন যে পদ্মা সেতু এটা অন্যায় হয়েছে, না, কিন্তু এই দুর্নীতির কারণে আমার অর্থনীতি যে জায়গায় দাঁড়াচ্ছে সেই দাঁড়াতো সেই হিসাব আপনি কি করবেন? 500 বার করেন, কোনো সমস্যা নাই। মানুষ কি বলে জানেন? যে 5 টাকা সেতু বানাইতে আপনি 35 টাকা খরচ করছেন, ঠিক, আপনি 30 টাকা চুরি করছেন, কিন্তু সেতুটা তো রয়ে গেছে। মানুষ এভাবে বলে। কাজেই সেতুর বদনাম করে, যত সেতুর বদনাম করবেন তত আপনি শেখ হাসিনাকে গ্লোরিফাই করবেন। এটাই বাংলাদেশের মানুষ। তাহলে কি আপনি আপনি পারবেন, আপনি উঠেন না মেট্রো রেলে, মেট্রো রেলে আমি উঠি, কিন্তু এখনো উঠি, ওইটা ওখানে বইতে হয়, আপনি বলেন শেখ হাসিনা এটা কি বানাইছে, দেখেন আপনার কি অবস্থা হয়। ওখানে জামাতের লোক থাকবে, সে আপনাকে কি বলে, আপনি বলতে পারেন এত সুন্দর একটা জিনিস বানাইছে, এই টাকা যদি চুরি না করতো তাহলে আরেকটা মেট্রো রেল হতো, বলেন ঠিক আছে। তো এখন আপনি যদি ওই লাইনে না যান, না যে তার সমালোচনা করতে হবে অতএব তার ছায়াও খারাপ, বলেন ভাই এটা হবে না। মানুষ আসলে চায়, মানুষ সরকারের কাছে কিছুই চায় না। মানুষ সরকারের কাছে বলে যে ভাই দেখো আমাকে তোমার কিছু করতে হবে না, আমার বাসায় তোমার বাজার করে দিয়ে আসার দরকার নাই, আমার বাজার আমিই করব, আমার টাকা আমি উপার্জন করব, তুমি আমাকে ডিস্টার্ব করো না। আমাদের গভর্নমেন্টগুলোর কাছ থেকে আমাদের জনগণের প্রাপ্তি একটাই, আমাদের গভর্নমেন্টগুলো আমাদের সাধারণ মানুষকে ডিস্টার্ব করে, আমরা ওটা চাই না। আচ্ছা, এবার ডিস্টার্ব আপনার কাছে কি মনে হয় যে এবারের মানে এই নির্বাচনের দিনে কোন দলের ডিস্টার্ব কি কি? ডিস্টার্ব হলো যদি মহিলাদের জিজ্ঞেস করেন, মহিলাদের জিজ্ঞেস করেন যে ভাই আমার তো হিজাব করতে হবে, সেটাকে তার একটা ঝামেলা মনে করবে। আবার ধরেন আরেকজন বলবে যে এই তো চাঁদাবাজি হবে, যদি চাঁদাবাজি হয় তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সে এটাকে যাদের বিরুদ্ধে এই অভিযোগ সে তাদেরকে ডিস্টার্ব মনে করবে। আবার গ্রামে যাবেন, ওখানে বলবে যে আমার মানে সার পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, যারা সমস্যা করবে তারাই তার ডিস্টার্ব। দেখেন কোথাও কিন্তু সমস্যা নেই, সবই কিন্তু ভাগ হয়ে গেছে। আমরা এই আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের পর আমরা জানলাম কি যে কারণ বাজার থেকে প্রতিদিন 1 কোটি টাকা চাঁদা ওঠে, মানে 1 কোটি উঠে না, সরি ভুল বললাম, 1 কোটি টাকা করে প্রতিদিন কামাল সাহেবকে দেওয়া হয়, মানে আসাদুজ্জামান কামালকে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিদিন দেওয়া হয়। তো প্রতিদিন যদি ওনাকে 1 কোটি টাকা দেয়, উঠে কত? উঠে মিনিমাম 3 কোটি। যারা উঠায় তারাও তো নেয়, প্রত্যেকটা মানে পয়েন্টে পয়েন্টে তো টাকা নিচ্ছে। তাহলে এই টাকাটা তো উঠতেছিল, ওঠার কারণে কি হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, সবজির দাম, ওই টাকাটা তো ওই সবজির মধ্যে যে যুক্ত হয়, যখন আমি আপনি কিনতে যাই তখন আমার দাম বেশি লাগে, এই তো হয় জিনিসটা। তাহলে ওই জিনিসটা তখন যে দাম ছিল এখন কি তার দাম কি ড্রামাটিক্যালি কমছে? কমে নাই, কিন্তু প্রথম কিন্তু 1 সপ্তাহ কম ছিল, অগাস্টের প্রথম 1 সপ্তাহ কিন্তু দাম কম ছিল, কারণ তখন চাঁদাটা কে তুলবে এটা বুঝতে পারছিল না। 1 সপ্তাহ পরে সব তো ঠিকঠাক আছে,
সে চাঁদা উঠানো শুরু করছে এবং সে তুলে নিয়ে কাকে দিতে হবে সেটাও জানে, দিছে। এবং স্বেচ্ছাসেবক দলের যে যেটা মারা গেছে তো বলাই হয়েছে যে কারণ বাজারে চাঁদাবাজির বখানে তাকে মারা হয়েছে। সিম্পল হিসাব। কিন্তু চাঁদা এখন উঠতেছে, কে উঠাচ্ছে? আওয়ামী লীগের লোক, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা তো কেউ নাই। তাহলে কে তুলতেছে? না, কিন্তু আওয়ামী লীগ একেবারেই নাই। চাঁদা তোলার অবস্থায় নাই, আচ্ছা, লুকে চলে আছে। তারা চাঁদা তোলার অবস্থায় নাই। চাঁদারে কে তুলতেছে? এই বখরা কোথায় যাচ্ছে? তাহলে এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কে? এরা কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছে, না এগুলো ছায়া স্বরাষ্ট্রমন্ত্রিত্ব তৈরি হয়েছে? কিছু না কিছু তো হয়েছে। তো তারাই কি ক্ষমতায় আসবে নাকি তারা আসবে না? এই প্রশ্নগুলো মানুষ কিন্তু জানে। আপনি কারণ বাজারে যান, ব্যবসায়ীদের জিজ্ঞাসা করেন চাঁদা কে তুলে, সব বলে দেবে, সবাই জানে কে তুলতেছে। তারা আবার এমপি ইলেকশন করতেছে। তাহলে আমাদের এই যে ভালো রাজনীতি তৈরি হওয়ার যে আলাপটা ছিল, যে আমরা ভালো রাজনীতি, জুলাইয়ের পরে সব বদলে যাবে, নতুনের কথা আসলো, সব নতুন রাজনীতি হবে, নতুনের রাজনীতি হবে, এই কথাগুলি তাহলে শুনেন, এটা না আমি বলি আপনাকে, এটা খুব ঠান্ডা মাথায় আপনাকে চিন্তা করতে হবে। এই পুরো জিনিসটাকে একটা সম্ভাবনা কিন্তু ছিল। কেন ছিল আমি নিজেও আশা করছিলাম। আমি কেন আশা করছিলাম সেটাও বলি। কারণ এই নতুনের কথা যারা বলেছিল তারা সবাই ইয়াং ছিল। আমরা তো বয়স হয়ে গেছে। আপনি আমাকে যতই কোরআন শরীফ পড়ান আর বাইবেল পড়ান, আমি কিন্তু আমার চরিত্র খুব একটা চেঞ্জ করতে পারবো না। এই বয়সে এসে চরিত্র চেঞ্জ করা যায় না। এটা যার চরিত্র চেঞ্জ করা সেটা ইয়াং বয়সে করতে হয়। তো ইয়াংরা যখন দায়িত্ব নিয়ে আসলো, ইয়াংরা যখন উঠে আসলো, তখন আমার একটা ভরসা ছিল, আশা ছিল যে এই ইয়াংরা হয়তো কিছু চেঞ্জ করতে পারবে। এটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে আশা করেছিলাম। এটাকে ধ্বংস করে দিছে খুব চিন্তা ভাবনা করে ডক্টর ইউনূস। আজকে দেশের যে ইয়াংদের উপর মানুষ আমরা ভরসা করে না। কারণ তারা দেখছে যে এই ইয়াংরা দায়িত্ব পাওয়ার পর কি আকাম কুকাম করছে, এবং এটাকে কে করছে? ডক্টর ইউনূস করছে। সে কয়েকজন ইয়াংকে নিয়ে এসে মিনিস্ট্রিতে বসাইছে। সে ইয়াংদেরকে নিয়ে প্রত্যেকটা মন্ত্রণালয়ে ইয়াংদের নিয়ে ঢুকাইছে। তো ওরা এখানে মোটামুটি মাথাই খারাপ। তো ভাই, মাথাই খারাপ। একটা ফাইল এখান থেকে ওখানে নিয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে 10 কোটি টাকা পাই যাব। সিম্পল হিসাব তো। অমুকের প্রমোশনটা হচ্ছে না, আমি একটু তদবির করে দেবো। আপনার রাজুকের একটা মেম্বার পদের জন্য, একটা মেম্বার হওয়ার জন্য যোগ্যতা সবই ঠিক আছে, খালি এর জায়গায় বিয়ের নামটা দিবেন। এ 10 কোটি টাকা নিয়ে খায় রয়েছে, আমার নাম দেন। বি 12 কোটি টাকা নিয়ে খায় রয়েছে, আমার নামটা দেন। এবং একজন তখন যেটা হয়েছে, একজন ছাত্র প্রতিনিধি যদি বলে ভাই এটা করে দেন, তার মুখের উপর নাও করতে পারছে না, সে ওখান থেকে নিয়ে নিল টাকাটা। এই যে ইজি হয়ে গেল, এই জিনিসটা সারা দেশের ছাত্র সমাজের ঐক্য, তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের প্রতিজ্ঞা সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। তখন কি হয়েছে, যারা নাকি মনে করেন আপনার ময়মনসিংহ আছে, যে পঞ্চগড় আছে, অথবা যে পিরোজপুরে আছে, তারা তো ঢাকা আসতে পারতেছে না। তখন তারা ওখানে ডিসি অফিসে যাচ্ছে, যে ডিসিকে যে তদবির করতেছে। ডিসি রুমে একটা স্টুডেন্ট যে দরজা খুলে ঢুকে পড়তেছে, ওসি রুমে ঢুকে পড়তেছে, গণ মামলা হচ্ছে, এই মামলায় অমুকের নাম বাদ দেন। ওসি রুমে যে বলতেছে আমি কে, আমি সমন্বয়ক হয়ে গেল। কিন্তু এই যে বিষয়টা, মানে এই ইয়াংদেরকে যদি ক্ষমতার থেকে দূরে সরে রাখতো, তাহলে কিন্তু এরা একটা প্রেশার গ্রুপ হইতে পারতো। কিন্তু তখন আমি বহুবার বলছি এই কথাটা, যে আপনারা এটা না করে আপনারা এই সমন্বয়কদের নিয়ে একটা কমিটি করেন। এদের কাজ হবে প্রতি 15 দিনে অথবা প্রতি 1 মাস পর পর সারা দেশের মানুষের জনগণের যে পালসটা কি সেটা নিয়ে আপনাদের সঙ্গে বসা, মিটিং করে আপনাদেরকে ইনফর্ম করা। কিন্তু এরা কোনো অফিসে যাবে না, এরা সরকারকে ইনফর্ম করবে। কিন্তু ডক্টর ইউনূস দেখছে ওটা যদি করে তাহলে তো তারও বিপদ। তার তো কিছু লক্ষ্য ছিল। তার লক্ষ্য ছিল তার গ্রামীণ ব্যাংকে 2029 পর্যন্ত ট্যাক্স রেটে পাওয়ানো। তার লক্ষ্য ছিল ইউনিভার্সিটি করা। যদি ওরকম একটা প্রেশার গ্রুপ থাকতো, এসে বলতো আপনি ইউনিভার্সিটি নিচ্ছেন কেন? কাজে এটা তার দরকার। তার দরকার আদম ব্যবসা করা, তার দরকার মেডিকেল কলেজ করা, তার দরকার তার 666 কোটি টাকা যেটা ট্যাক্সের যে রায়টা, ওই রায়টাকে বাতিল করা, তার এগুলো করা। সে প্রথম দফায় এক কামে এগুলো করে দিচ্ছে সব নির্বাহী আদেশে। পরে এটাই করছে তো রে ভাই। তাহলে এই যে 54 বছর আমরা দেখলাম, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর পার হলো। 54 বছর ধরে গণতন্ত্র দুর্বল থাকার পেছনের কারণগুলি তাহলে এইগুলি শুধু কি এইটাই, নাকি এর পেছনে আরো মূল কারণ হলো দুর্নীতি, আর দীর্ঘমেয়াদী কারণ হলো শিক্ষা।
আপনি তো আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে গড়তেই দেন নাই। আপনি ভাবার আপনি পৃথিবীতে আর একটা রাষ্ট্র পাবেন না যেখানে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নীতি নাই, শিক্ষাটা চলে অ্যাডহক পদ্ধতিতে। পাবেন না আপনি কোথাও। আমাদের এখানে শিক্ষা চলে অ্যাডহক পদ্ধতিতে। আজকে বিএনপি ক্ষমতা আসবে, দেখবেন যে বই চেঞ্জ হয়ে গেছে তাদের মতো করে। জামাত ক্ষমতা আসবে, দেখবেন তাদের মতো করে বই চেঞ্জ হয়ে গেছে। সব চেঞ্জ হয়ে যাবে। জামাত তার ইশতেহারে বলছে যে তারা মুক্তিযুদ্ধের নতুন তথ্য নতুন ইতিহাস তারা ছাত্রদের কাছে পৌঁছাতে চায়। তাদের ইশতেহারে দেখলাম। তাদের কেমন হতে পারে? আমি এটা একটু আপনার কাছ থেকে যেমন তারা বলবে যে অলি আহমেদ বলছে আই রিভোল্ট, আর গোলাম আজম সাহেব অনেক আগেই ভেবেছিল যে এই প্রক্রিয়ায় দেশ স্বাধীন করা যেতে পারে। দেশ স্বাধীন করার জন্য পূর্ব পাকিস্তানের সরকারের আমাদের অংশ হতে হবে। থিওরি দিয়ে দিবে একটা, পূর্ব পাকিস্তানের সরকারের অংশ হইয়া আমরা দেশটাকে স্বাধীন করব। ওদের ভেতরে ঢুকে ওদের দুর্বলতা বুঝে ভাই আমার ইমাজিনেশন করা মনে হচ্ছে যে আপনি আপনি লিখে ফেলবেন হয়তো সেই ইতিহাস। আচ্ছা, আমরা আগের প্রসঙ্গটা আরেকবার ফেরত যাই। সেটা হচ্ছে যে এই নির্বাচনের পর আমরা তো দেখলাম যে 54 বছর ধরে আসলে আমার 4টা নির্বাচন আমি বলতে পারি যে আমরা বলতে পারি যে এই নির্বাচনটি সুষ্ঠু নির্বাচন ছিল তুলনামূলক। সেই নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছে সেখানে বিরোধী দল খুব শক্ত ভূমিকা কি রেখেছে। যেমন মাহফুজ আলম কিছুদিন আগে ডেইলি স্টার একটা লেখায় লিখেছেন যে সংসদে বিরোধী দলের উল্লেখযোগ্য উপস্থিতি থাকার পরও সংসদ স্বচ্ছতার কেন্দ্র হয়ে উঠতে পারেনি। আপনার কাছে কি মনে হয় যে এবার তার একটা পরিবর্তন হবে? আমি খুব একটা আশাবাদী না, না কিন্তু আবার একটু আশাবাদী বলি কেন কোথায়। যেমন ধরেন যে যদি জামাত থাকে বিরোধী দলে, যদি জামাত বিরোধী দল থাকে, জামাতের আমার কাছে যেটা মনে হয় জামাত ওই যে আগে যেরকম সংসদ বয়কটের একটা কালচার ছিল না, একদিনও যাবো না, জামাত বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষই করেছে। তো সেই কাজটা মনে জামাত করবে না। একটা প্রবাদ আছে আর কি আপনার মানে রাজনীতিতে, সরকার যদি খুব শক্তিশালী হয়, মনে করেন 300-র মধ্যে 250 পেল, ওটা হয় দুর্বল সরকার। আর বিরোধী দল যদি খুব শক্তিশালী হয়, সেটা হয় একটা ভালো সরকার। তো বিরোধী দল যদি শক্তিশালী হয়, বিরোধী দল যদি নিয়মিত উপস্থিত হয় এবং বিরোধী দল যদি মনে করেন খুব স্ট্রং হয়, তাহলে গণতন্ত্রের জন্য একটু ভালো। এটা আমার কাছে মনে হয় গণতন্ত্রের জন্য ভালো, কিন্তু আমরা গণতন্ত্র যাদের হাত ধরে ভালো হবে সেই মানুষগুলি পরিবর্তন দেখছেন কিনা? যেমন সংবাদকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, উকিল, আগের যারা একটা দলবাজির রাজনীতি করত, সেটার কোনো পরিবর্তন কি দেখেন নাকি সেটার লক্ষণ এখনো আছে? এটা বলি কোনো কিছুই রাতারাতি পরিবর্তন হয় না, একটু সময় তো লাগবে, কারণ এটা তো প্র্যাকটিস হয়ে গেছে। প্র্যাকটিস হয়ে গেছে না। আপনি দেখেন একটা জিনিস, একজন ব্যবসায়িক নেতা একদম হাসিনার পতনের আগ মুহূর্তে বলতেছে যে আপনার সঙ্গে আমি কবর বলতে যাব, বলছে তো রে ভাই। তো সেই লোককে কি আপনি এখনো প্যাম্পার করতেছেন না? করতেছেন তো। তাকে টিকে রাখার জন্য কি এই যে আমি বলি আপনাকে যে বসুন্ধরা যিনি মালিক, বসুন্ধরা গ্রুপ, এখানে যাতে ভালোভাবে চলতে পারে, এখানে কি বিএনপি তার লোক নিয়ে বসাইছে না? 2-3 জন লোক আছে এখানে, বিএনপি একদম বিএনপি খাস লোক, তারা যে ওখানে বসে ওটাকে চালাচ্ছে, বড় বড় পোস্টে তাদের চাকরি হয়েছে। এটা কি বিএনপির যারা হাই কমান্ড তারা জানে না? তাদের অনুমতি নিয়ে সেখানে গেছে। আবার ধরেন আপনার আরেকজন তো ওনাকে নিয়ে রীতিমতো কবিতা লেখলেন, প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, চাওয়া চাওয়ার মধ্যে থাকলো। এখন আর চায় না, এখন বরং তার আত্মীয়কে, তার বিআইকে এখন বিএনপির নমিনেশন দেওয়ানোর জন্য সে টাকা খরচ করতেছে, পাইছে নমিনেশন, তারই বিআই। তার মানে আসলে আমার মোটা দাগের কোনো পরিবর্তন হলো না। উগ্র ডানপন্থার যে ঝুঁকি, সেটা কতটা দেখতে পারে নির্বাচনে? ঝুঁকি মানে নির্বাচনে যারা প্রার্থী হয়েছে তাদের মধ্যে প্রার্থী এবং একই সাথে এই প্রার্থী কোনোভাবে দুর্বল অবস্থানে, সেক্ষেত্রে তার যারা সমর্থক তাদের কর্মকাণ্ড কি হতে পারে? এটা কিছুটা হবে। দেখেন আমি না একটা কথা বলি আপনাকে, যেমন ধরুন অনেকে আমাকে এটা বলে যে যদি জামাত ক্ষমতায় আসে, অনেকে ভাবতেছে জামাত তুলনামূলক ভাবে একটু দুর্নীতি কম করবে, সেটা অনেকে বলে আর কি। আবার অনেকে আবার এই উদাহরণ দেয় যে ইরানে ওরকম হয়েছিল, শাহর আগমনের সময় ওখানকার বামপন্থীরা ভাবছিল শাহ আপনার খোমেনি আসলে শাহর এই পতনটাও যদি হয়ে যায়, শাহর সময় তারা যে নির্যাতিত হয়েছিল, খোমেনি আসলে ওদের এরকম হবে না। এবং তারা কিন্তু তখন ওই আন্দোলনে খোমেনিকে সাপোর্ট করছিল, ইসলামী আন্দোলনকে সাপোর্ট করছিল। ফল কিন্তু হয়েছে উল্টা, খোমেনি আসিনে প্রথমে বামপন্থীগুলিকে কোচকাটা করছে,
তারপরে তার তো এখন জামাত আসলে কি এরকম কিছু একটা হবে, অনেকে কিন্তু এরকম ভাবে। আমার কাছে তো মনে হয় না। জামাত কিন্তু ইরানের খোমেনির মতো ওই ধরনের মানে ইসলামী দল না, তারা আফগানিস্তানের মতো ইসলামী দল না, আফগানিস্তান যেরকম এরকম না। জামাত আমার কাছে মনে হয় তুলনামূলক ভাবে একটু মডারেট আর কি, আমার কাছে যে ধারণা। কাজে একদম উগ্র ডানপন্থী জঙ্গি বাহিনী এখানে উদ্ভব ঘটবে তারা ক্ষমতা আসলে, এটা আমি মনে করি না। আর তারও চেয়ে বড় কথা হলো, আমার দেশের এই দেশের যে মাটি, এই দেশের যে সংস্কৃতি এবং এই দেশের যে মানুষ, এরা ওটাকে নিবে না। আর এখানে তো খুব ঘনবসতি এলাকা, তো এখানে কিন্তু রিভোল্টটা খুব দ্রুত হয়। কাজে ওই রিস্কে জামাত। আর আমাদের এখানে কিছুদিন আগেই তো একটা বড় ঘটনা ঘটছে, মনে করেন ওই উদাহরণটা অনেকের মাথায় থাকবে। কাজে খুব বেশি আমরা একদম উগ্রপন্থা দিকে ঢুকে যাব, উগ্রপন্থার দিকে না যায়, কিন্তু জামাত ক্ষমতা আসলে ধরেন যে তারা যে বলছে যে শরিয়া আইন চালু করার ব্যাপারে যে কথা বলে, সেটা তো নিশ্চয়ই তারা করতে চাইবে, এবং সেটা আমার দেশের দেখেন আমি একটা কথা বলি আপনাকে, শেখ হাসিনার আমলে কি আমরা শরিয়া আইনের প্রভাব দেখি নাই? শেখ হাসিনা ওনাদের ভোট পাওয়ার জন্য যা যা ত্যাগ করছে, মূর্খের মতো ত্যাগ করছে। মানে সিম্বলিক জিনিস দেখেন আপনি, এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে মাদ্রাসা ঢোকানো, মেয়েদের মধ্যে হিজাব পরানো, এটা কি এই আগস্টের পরে হয়েছে? আগস্টের পরে হয়নি ভাই, এটা আগেই হয়েছে। এবং শেখ হাসিনা এটা হইতে দিচ্ছেন। হাইকোর্ট থেকে একটা স্ট্যাচু ছিল সামনে, সেই স্ট্যাচুটাকে উনি সরাই নিছেন না। কোন যুক্তিতে? যুক্তি একটাই, ওনাদেরকে খুশি করতে হবে। কৌমি মাতা বাধিত তার, হ্যাঁ, ওনাদেরকে খুশি করার জন্য এই কাজটা করছেন। তো ও তখন তো এগুলি তো তখনই শুরু হয়ে গেছে রে ভাই। শরিয়া আইনে ওনার কারণে স্কুলের পাঠ্য বই থেকে হুমায়ুন আজাদের যে বই কবিতাটা সরানো হয় নাই। কার জন্য হয়েছে? ওনাদের চাপে হয়েছে। কে করছে? শেখ হাসিনা করছে। শেখ হাসিনা যে বীজ বপন করেছে, সেই বীজ বৃক্ষের ফল উনি ভোগ করেছেন। এখন এটা যেটা হচ্ছে, এটা আতঙ্কিত হওয়ার কিছু না, এটাই ছিল আমাদের এখানে, অন্যভাবে অন্য ফর্মে ছিল। আচ্ছা, তাহলে যদি এখন বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তাহলে আপনি তো শুরুতেই আলাপের শুরুতেই বলেছেন যে তারা আমরা আর মামুরা, তাহলে তো আমরা একই জায়গায় রয়ে গেলাম। মানে আমার সেই শরিয়া আইনি থাকবে, নারীরা সেই চাপের মধ্যেই থাকবে, অবস্থা তাহলে খুব একটা পরিবর্তন হবে না। বিএনপির এখানে একটা জিনিস আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি আরেকটু বেশি মডারেট হবে, এটা আর কি আমাদের ধারণা। ভারত বিরোধিতা ছাড়া আর তো অন্য অন্য জায়গাগুলোতে তারা আরেকটু মডারেট হবে, এবং এটা হবে তারেক রহমানের কারণে। দেখেন তারেক রহমান কিন্তু এই যে যে জিনিসগুলো ওখানে ছিল, ওইগুলি কিন্তু উনি অতটা মাথা মতো করতেছেন না। ওনার কথাবার্তা শুনেন, হ্যাঁ, এটা কিন্তু ওরকম করতেছেন না। ওনার মেয়েকে দেখেন, এটা কিন্তু হচ্ছে না ওরকম। মানে ওটা যে উনি যে গড্ডের লেগে প্রভাবে গা ভাসাইছেন, এটা কিন্তু আমার কাছে মনে হয় না। কিন্তু যদি ক্ষমতায় যান, তখন আবার বৃহত্তর চাপে আবার ক্ষমতায় টিকে থাকার জন্য কি কতটুকু আপোষ করবেন কি করবেন, এটা ওনার ব্যাপার। যা করবেন তার ফল পাবেন। কিন্তু আমাদের জাতির মানে আমাদের জীবনে, বাকি জীবনে আমরা এটাই দেখব, এটা হবে আবার আন্দোলন করো, আবার চেষ্টা করো, আবার মারামারি করো, এগুলি চলবে না ভাই। তার মানে আমার সেই যে দায় চাপানোর রাজনীতি, আমার যে ট্যাগিং এর রাজনীতি, সেটা চলতেই থাকবে, সেখানে কোনো পরিবর্তন আসবে না। মাত্রাগত পরিবর্তন হবে, বাট গুণগত পরিবর্তন হবে না। মাত্রাগত পরিবর্তন মানে কমবে বাড়বে, কিন্তু থামবে না। সেক্ষেত্রে সেই পরিবর্তন আনার জন্য কি আপনার মনে হয় যে নতুনের হাতে আসলে ক্ষমতা দেওয়া উচিত? নতুনের হাতে, কিন্তু নতুনকে তো নতুন এই ভাই, মানে যে সুবর্ণ সুযোগ এবার আমরা নষ্ট করলাম। মানে আমার মনে হয় বাংলাদেশের মানুষ এত বড় সুযোগের সামনে কখনো আসে নাই। সুযোগ নষ্ট হয়েছে দুই দিক দিয়ে। একটা হলো ইয়াংদেরকে নষ্ট করা হয়েছে, এবং ডক্টর ইউনূস নিজেও একটা সুযোগ নষ্ট করছেন ওনার জন্য। উনি কিন্তু নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারতেন, কিন্তু বুড়া বয়সে এসে নিয়ে ওনার কি ভীমরতি ধরলো, নাকি ওনার নিজের লোভ কেন ওনাকে সামলাতে পারলেন না, আমি এটা বুঝতাম না। উনি চাইলেই দেশটাকে কোথায় যে নিয়ে যেতে পারতেন। দেখেন, আপনি মনে করতে পারবেন যে আপনার ইয়ের কাছে কি বলে নিউজে যে সম্পাদক ছিলেন নুরুল কবির, ওনাকে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন। ওই ইন্টারভিউতে এক জায়গায় উনি বলেছিলেন যে অভিজ্ঞতার কথা। উনি বলছেন আমার কোনো অভিজ্ঞতা নাই, একেবারে হ্যাঁ আমার একদম অভিজ্ঞতা না, আমি এখানে আসছি। আচ্ছা ফাইন, তারপরে কি বলেন যে অন্য যাদের কাঁদছেন, তাদের যদি কোনো ভুল করে আপনি কিছু বলেন না, ওকে আমি কি বলবো, আমারই তো অভিজ্ঞতা নাই, ওনাদের কি করবো। আপনি কাদের কাঁদছেন, যাদেরকে হাতের কাছে পেয়েছে তাদেরকে নিয়ে আসছি। খুবই সরল ভাবে বলছেন, ডাউন টু আর্থ। হ্যাঁ একদম খুব সরল ভাবে বলছেন। আচ্ছা এখন আপনি আমাকে একটা কথা বলেন, আপনি
এখান থেকে একটা বাস ভর্তি লোক নিয়ে আপনি একটা পিকনিকে যাবেন অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন অথবা বিয়েতে যাবেন, আপনার পুরো ফ্যামিলির লোক আমাদের উঠাইছেন। এখন ড্রাইভার কি হবে? কারণ আপনি যাকে খুব ভালোবাসেন পছন্দ করেন তাকে নিয়ে ড্রাইভার তুমি চালাই যাও। সে বললো ভাই আমার তো অভিজ্ঞতা নাই। আপনার কোনো সমস্যা নাই, তুমি আরো 2-3 জন লোক নিয়ে নাও, লং জার্নি, তুমি কিছুক্ষণ চালাবে, সারা চালাবে। সে বললো কি তার পছন্দ নেই 4-5 জন নিল, ওদের অভিজ্ঞতা আছে। সে বললো আমারই নেই, ওদের কি থাকবে? ওই বাসে ভাই আপনি উঠবেন? সে তো নিজেও মরবো, বাসটাকেও মানে নষ্ট করবো, আপনাদেরকে সে মারবে। তো উনি এই কথা যখন বলেন তখন তুমি একটা ভয়ঙ্কর কথা বলেন। না কিন্তু আমরা তো সবাই এটা এবং উনি করলেন কি, যখন আপনি তো আমাকে দায়িত্ব দেন যে আপনি একটা সরকার গঠন করেন, আমি বললাম আমার তো অভিজ্ঞতা নাই, না হলে বানান না, পারবেন, আপনার আমার আস্থা আছে, পারবেন, আপনি তো সৎ লোক, আপনাকে আমি চিনি। বলেন আমি কি করব? আমি যদি সেন্সিবল লোক হই, আমি এমন এমন লোককে বেছে আনবো যারা সবাই যার যার জায়গায় এক্সপার্ট। তখন কি হবে, তাদের কাজের, তাদের ভালো কাজে, তাদের সাফল্যের মধ্যে আমি যে অনভিজ্ঞ এটা চাপাই পড়ে যাবে, লোকে জানবেও না যে আমি অনভিজ্ঞ। খেয়াল করেন খালেদা জিয়া সরকার চালাচ্ছে না, খালেদা কি খুব এক্সপার্ট ছিল? না, একেবারেই না। বাট উনি কিন্তু কিছু লোক নিয়ে আসছিল, সাইফুর রহমান, সালাম তালুকদার, কিছু লোক নিয়ে আসছিল কিন্তু। এবং যে লোকগুলি সরকার চালাইছে উনি যে জানেন না, উনি যে সরকারের অভিজ্ঞতা নাই চালানোর, এটা কি জনগণ টের পাইছে? অন্তত আমি 91-এর কথা বলতেছি, 96-এ আমি শেখ হাসিনার কথা একই কথা বলি। তো সরকার তো সবাই মিলে চালাবে। উনি কি করতেছেন, কি করলেনটা কি? উনি নিজের কাজগুলি করে নিলেন আগে আগে। আচ্ছা, তাহলে শেষ করতে চাই জনাব কামাল, সেটা হচ্ছে যে তাহলে সামনের বাংলাদেশটাকে কোথায় দেখতে পাচ্ছেন? সামনে বাংলাদেশ আবার নির্বাচন পরবর্তী বাংলাদেশকে কোথায় দেখতে পাচ্ছেন? কত শক্ত বিরোধী দল আশা করছেন আপনি? মানে বাংলাদেশের মানুষের মানে ভাগ্য হলো যে হয় আপনাকে সংগ্রাম করে বাঁচতে হবে অথবা আপনাকে ওই তেলাপোকার মতো বাঁচতে হবে। এছাড়া দেখেন মানে কত দুর্ভাগ্য আমাদের। ডক্টর ইউনূস যখন আসলো, আমি নিজে ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে ওনার সঙ্গে সারা দুনিয়ার কানেকশন, উনি হয়তো আমাদের অন্তত আমাদের তো একটা বড় একটা মানে সম্পদ ছিল, ম্যান পাওয়ার, হ্যাঁ, মানব সম্পদ। সারা দুনিয়াতে কত লোক যায়, আমাদের লোকগুলিকে যায়, আমাদের সব যায় চাকর বাকর হিসেবে যায়, ক্লিনার হিসেবে যায়, এদের ট্রেন আপ করে কত জায়গায় সে পাঠাবে। উনি নিজেও বললেন এখন আর আমরা কারো কাছে যাবো না, দুনিয়া আমাদের কাছে আসবে। এখন হয়েছে, আপনি যাবেন কেমনি? আপনি যাওয়ারই পথ নেই তো। উনি যে বলছেন আমরা কারো কাছে যাবো না, এটার অর্থ যে এইটা যে আমি এমন কাম করবো সবাই আমাদের জন্য দরজা বন্ধ করে দিবে। দেখেন আপনার পাসপোর্ট কোথায় যে দাঁড়াইছে, ভিসা পান না আপনি, বলেন কোথায় যে দাঁড়াইছে আমরা? মানে ওনার কারণে কি আমরা লাভবান হয়েছি এই জায়গাটাতে? হই নাই। মানে উনি না হয়েছে কি, আমি ওনাকে বলি মাঝে মাঝে, ওনাকে উনি হলো বেসিক্যালি কথার ফেরিওয়ালা, উনি স্বপ্ন বিক্রি করেন আর কিছু করেন না। আপনি দেখেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। কিছুদিন আগে এই রোহিঙ্গাদের এখানে যে বলছিল না যে আগামী ঈদ আপনারা নির্দিষ্ট বাড়িতে করবেন, কি সুন্দর কথা, ওরা তো সবাই মুগ্ধ হয়ে গেছে। ঈদ তো ঘনে আসলো, যাওয়ার পথে একটা পদক্ষেপ দেওয়ার মতো কাজ উনি করতে পারছেন? বলেন তাহলে ওটা উনি বললেন কেন? মানে উনি যখন বলেন কথা তাৎক্ষণিক ভাবে বলেন, মানে ওই লোকগুলির কাছ থেকে হাততালি পাওয়ার জন্য বলেন। উনি বলার সময় খেয়াল করেন না এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা, এই কথাটা বাস্তবায়ন যোগ্য কিনা। আরেকটা উদাহরণ দিই, উনি সারা জীবন কি নিয়ে ফাইট করতেছেন বলেন তো? একসময় সোশ্যাল বিজনেস নামে একটা ইউটোপিয়ান চিন্তা রাখেন, ওটা রাখলাম। উনি ওনার নিজের টাকা দিয়ে, এই যে গ্রামীণ কল্যাণ দিয়ে আপনার গ্রামীণ টেলিকমের টাকা দিয়ে উনি কিন্তু অনেকগুলি সোশ্যাল বিজনেস করছেন, আল্লাহ রহমতে সবগুলি ধৈর্য করছে, একটাও কিন্তু সাস্টেন করতে পারে নাই। তারপর উনি করলেন কি 3-0 নিয়ে আসলেন, মানে 0 আনএমপ্লয়মেন্ট, 0 প্রভার্টি, 0 কার্বন এমিশন, সবগুলো আনলেন। ভালো ভালো কথা আনলেন। এটা উনি সারা দুনিয়ায় বিলি করে বেড়াইছেন না কেন? সারা দুনিয়াকে বলছেন আপনারা আমার এই থিওরিগুলি নেন, নিয়ে আপনারা একটা সুন্দর পৃথিবী গড়ে তোলেন, বলছে তো। তো উনি তো 1.5 বছর ক্ষমতায় ছিল, এই 1.5 বছরে ওনার এই সারা জীবনের যে অর্জন, যে থিওরি, এই থিওরির কতটুকু ওনার দেশে বাস্তবায়ন করতে পারলেন বলেন? একটা স্টেপ দেখান, আপনি একটা পদক্ষেপ দেখান যে এই পদক্ষেপটা উনি এই কারণে করছে। 300 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ওনার আমলে, কয়েক লক্ষ, প্রায় 4-5 লাখ শ্রমিক বেকার হয়ে গেছে ওনার আমলে, আর উনি 3-0 কই? তার মানে হচ্ছে যে
এটা তো আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্টের শাসন আমল, কিন্তু পরেও আসলে খুব একটা আশার আলো দেখছে না। আমি দেখছি না, আমি একদমই দেখছি না। আবার আমাদের আবার আন্দোলন করতে হবে, আবার সংগ্রাম। আমরা সংগ্রাম, আন্দোলন, পতন, আবার আশা হতো, আবার সংগ্রাম, আবার আন্দোলন, এই চলবে। এই সাইক্লিক অর্ডারের মধ্যে পড়ে গেছি। আমার মনে হয় যে সেই জায়গাটিতে আশা একেবারেই শেষ করে দেওয়ার সুযোগ নাই। না, আমি একদম আশা শেষ করে দিচ্ছি, তাহলে তো ভাই আত্মহত্যা করতাম। তা তো আর করবো না, বেঁচে থাকবো, দেখবো যতটুকু দেখা যায়। তবে নমুনা ভালো না। যদি মনে করেন এখন নতুন যারা সরকারে আসবেন, তাদের মধ্যে যদি আমি কোনো নেতার মধ্যে দেখি যে উনি বাংলাদেশকে নিয়ে ভাবছেন, দেশটাকে এগিয়ে নিতে চান, কিছু না কিছু পরিবর্তন তো আসবেই আশা করি। কিন্তু মাঠ পর্যায়ে কি হবে, উপরের থেকে যে কথাটা বলা হবে, যে যেমন তারেক রহমান বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, ওকে প্ল্যান, তা আপনি প্ল্যানটা ইমপ্লিমেন্ট কে করবে? তারা কি আপনার প্ল্যানটাকে অন করে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওই জন্য আপনার কর্মী বাহিনী তৈরি করতে হবে। ওই জন্য আপনাকে সবার মধ্যে আপনার চিন্তাটাকে ঢুকাই দিতে হবে। সেই জায়গায় কি আপনি যে যেতে পেরেছেন? কবে পারবেন? যবে পারবেন তবে হবে। তার মানে চেষ্টাটা আসলে একেবারে সেন্ট্রাল থেকে করতে হবে, দলের গঠনতন্ত্রের মধ্যে আনতে হবে। রাইট। সেই পরিবর্তন যদি না আসে এবং ভোটারদের চিন্তার মধ্যে, সাধারণ মানুষের চিন্তার মধ্যে পরিবর্তনের বিষয়টি আনতে হবে, না হলে হয়তো পরিবর্তন আসবে। আমি একটা কথা বলি আপনাকে, সেটা হলো জানেন কি, এই পরিবর্তনগুলো হবে যদি আপনি দুইটা কাজ করতে পারেন। হবে একটা হলো কি, নির্বাচন ব্যবস্থাটাকে আপনি স্ট্রং করেন, এক হলো বিচার বিভাগকে স্ট্রং করেন। এই দুইটা জায়গা যদি স্ট্রং করতে পারেন, আপনি ঠিক করতে পারেন, তাহলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। কারণ যে সরকার আসবে সে চিন্তা করবে আমি যদি খারাপ কাজ করি মানুষ আমাকে সরাই দিবে। এই নির্বাচন ব্যবস্থাটা যদি আপনি স্ট্রং করতে পারেন, যে নির্বাচন ব্যবস্থা, কিন্তু এইবার যে নির্বাচন ব্যবস্থা, এটা তো আমি নির্বাচন ব্যবস্থাই মানে করি না। তাহলে আমি এতদিন কিসের সংস্কার করলাম? আবার নির্বাচন ব্যবস্থারই যদি সংস্কার না হলো, কিছুই করতে পারে না তো সংস্কার। কিছু সংস্কার করছে? মানে এটাই তো মুখ্য ছিল। হ্যাঁ, করতে পারে নাই তো, করতে পারে নাই তো। তাহলে আবার আপনি এই যে আরপি হয়েছে, এই যে গণভোটের যে পক্ষে যে সরকার প্রচারণা চালাবে, এটা কি আরপিওতে আছে? নাই। এটা ইলেকশন কমিশন কবে বললো? এই প্রচারণা চালানোর প্রায় 10-12 দিন পরে বললো। এসে নিয়ে 10-12 দিন না, প্রায় 3 সপ্তাহ পরে বলছে যে এটা প্রচারণা চালানো যাবে না, এবং এই চালানোটা দণ্ডনীয় অপরাধ, মিনিমাম 1 বছরের জেল হবে এই প্রচারণা যা চালাবে। তো সেই বিচারে তো দেশের প্রত্যেকটা ডিসি জেল হওয়া উচিত। না, সে ডিসি জেল হওয়ার চাইতে যারা এই নির্দেশদাতা বা একদম সুপ্রিম জায়গায় যারা আছেন, তারাও তো এই প্রচারে অংশ নিয়েছেন, তাদের শাস্তি হবে, হওয়া উচিত। এবং হওয়া উচিত। নির্বাচন কমিশন বলতেছে যে এটা মানে অন্যায় কাজ হয়েছে, দণ্ডনীয় অপরাধ হয়েছে, সারা দেশে দণ্ডনীয় অপরাধ সবাই করতেছে। তার তো নির্বাচন কমিশন যদি মেরুদণ্ড থাকতো আজকে বলতো যে আমি এই গণভোট করবো না, বলতো। তারা বলতে পারতেছে? কতগুলো অথর্ব লোককে নিয়ে আসছে এখানে। গণভোট না হলে এতদিন যে বৈঠক হলো বা এতদিন যে সংস্কার কমিটি যে কাজগুলো করলো, সেটা কি আসলে অর্থহীন হয়ে যাবে না? এই অর্থহীন হওয়া নিয়ে আর কোনো মাথা ব্যথা আছে? আমার জুলাই সনদটা তো জরুরি, এটা নিয়ে মাথা ব্যথা আছে কারো? আছে? এটা হলো গাইড জন্য করতেছে সবাই। আলী রিয়াজ সাহেব এক ফর্মুলা নিয়ে আসছেন, ওনারা এটা বাস্তবায়ন করতো। ওনারা যে ধরা পার্সোনাল যে দেখে কাজ করতেছে, আর ডক্টর ইউনূস এটাকে হাততালি দিচ্ছে, করো করো করো। মানে আলী রিয়াজ সাহেবের পার্সোনাল জেদ কেন হবে? তাই তো হবে। এটা কেন? জুলাই সনদের বেসিক্যালি ওনারই হলো এই সংবিধান থাকবে না, এই সংবিধান থাকবে না, নতুন সংবিধান করতেছে। আমি আজকে আপনাকে একটা কথা বলে যাই, এটা মিলাই নিন। আলী রিয়াজ সাহেবের এই সংবিধান পরিবর্তনের এই যে আপনার মহাপরিকল্পনা, এটা ব্যর্থ হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং এই চমৎকার আলোচনার জন্য। আগামীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে কথা হবে। আমাদের সাথে যুক্ত ছিলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি আশা দেখছেন না, কিন্তু আমরা আশা দেখছি কোথাও না কোথাও নিশ্চয়ই এই আশা পূর্ণ হবে। নির্বাচনের দিন আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নিজের আশা পূরণের জন্য, বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপনার ভূমিকা একজন দায়িত্ববান নাগরিক হিসেবে অবশ্যই রাখবেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথে